যদি অভিষেক ব্যানার্জি অ্যারেস্ট না হয় তাহলে মানুষ, সাধারণ বাংলার মানুষ দুটো কথা বলবে, দিল্লিতে খেলা হয়ে গেছে, আর নইলে বলবে প্রতিহিংসার রাজনীতি করা হয়েছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। তৃণমূলের ছেলেপুলেরা আমায় কিভাবে গালাগাল, যারা রাস্তায় দাঁড়িয়ে থাকতো 1 ঘন্টা ধরে আমার সাথে সেলফি তোলার জন্য, তারা ফেসবুকে এসে তুই তোকারি উল্টোপাল্টা কথা বলেছে। ইডি, সিবিআই, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, আপনারা তদন্ত করছেন, 100% করুন। দরকার পড়লে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 550 বার ডাকুন, সপ্তাহে প্রতিদিন ডাকুন, কিন্তু প্রমাণ জোগাড় করে পদক্ষেপ নিতে হবে। যদি আপনাদের কাছে সঠিক প্রমাণ থাকে অ্যারেস্ট করুন। সায়নীর কোনো আমি দোষ দেখি না, কিন্তু হঠাৎ করেও কেন সাদা শাড়ি আর সাদা চটি পরতে গেল, এটা আমার বোঝার ঊর্ধ্বে। সাক্ষাৎকারে সায়নী ঘোষ বলেছিলেন যে আমি তো যে দলকে পছন্দ করি তার মতো দেখতে, নেত্রীর মতো যদি আমি দেখতে হই সেটাই তো স্বাভাবিক, আমি তো নরেন্দ্র মোদী বা অমিত শাহের মতো দেখতে হব না। এবার কি বলবেন? তাহলে এবার নরেন্দ্র মোদীর মতো নেহেরু জ্যাকেট, পাঞ্জাবি আর পায়জামা পরা শুরু করো। তৃণমূল যে শেষ হয়ে গেছে তার পেছনে অনেক কারণ আছে, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে এই মমতাদির এই গায়ক গায়িকা নায়ক নায়িকাকে এমপি এমএলএ করে দেয়। গায়ক গায়িকা নায়ক নায়িকা, ক্রিকেটার, ফুটবলার, যে ফুটবলার পা ভেঙে 10 বছর ফুটবলে লাথি মারেনি সেও টিকিট পেয়ে যাচ্ছে, বাকি ছেলেপুলেগুলো কি অন্যায় করেছে? আমি বাংলাহান্টকে পরিষ্কার বলে দিতে পারি, এটা একটা টেম্পোরারি অবস্থান। আগামী দিনে আসল খেলা শুরু হবে যখন মনসুন সেশন পার্লামেন্টে শুরু হবে। আসলে এনসিপি কিন্তু এখন ভারতবর্ষের সংসদের 3য় বৃহত্তম দল, তো তাকে হয়তো কেন্দ্রীয় মন্ত্রীও করা হবে, আর যদি বিজেপির মুড খুব ভালো থাকে তাহলে আরেকজনকেও করা হতে পারে। বিধানসভা নির্বাচনের পর রাজ্যে এলো নতুন দল এনসিপিআই। ইতিমধ্যে এই দলে যোগদান করে ফেলেছে বলা যেতেই পারে তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদ। তারা গতকাল স্পিকারের কাছে যান এবং তাদের প্রস্তাব জানান। তবে রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশের রাজনীতিতে একটা আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে এই এনসিপিআই দলকে কেন্দ্র করে, এবং তৃণমূলের এই 20 জন সাংসদের এনসিপিআই যাওয়া। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে ঋজু দত্ত। আমরা কথা বলবো। দাদা, এই যে এনসিপিআই যাওয়া তৃণমূল সাংসদদের 20 জন সাংসদ এনসিপিআই চলে গেল, কি বলবেন? দেখুন, 20 জন সাংসদ যদি বিজেপিতে জয়েন না করে তাহলে তারা তো অ্যান্টি ডিফেকশন লর আন্ডারে চলে আসবে। ইলেকশন কমিশনের 10th শিডিউল সেকশন 29A-তে পরিষ্কার বলা আছে, যদি 2/3 অংশ একটা দলের যদি অন্য দলে মার্জ না করে তাহলে তারা অ্যান্টি ডিফেকশনে চলে আসবে। তো এই আইনি ঘেরাটোপ থেকে বাঁচার জন্যই এই পদক্ষেপ, কিন্তু আমি বাংলাহান্টকে পরিষ্কার বলে দিতে পারি এটা একটা টেম্পোরারি অবস্থান। আগামী দিনে আসল খেলা শুরু হবে যখন মনসুন সেশন পার্লামেন্টে শুরু হবে। এই সিনিয়র সাংসদরা তারা আসল তৃণমূল কংগ্রেস হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন, এবং তৃণমূল কংগ্রেসের যে সিম্বল, জোড়াফুল সিম্বল, সেই নিয়েও একটা আঁকচাঁকচি শুরু হবে, যেটা আগামী দিনে সুপ্রিম কোর্ট অবধি যাবে, আপনি মিলিয়ে নেবেন। তো এই এনসিপিআইটা খুব সাময়িক, আর এনসিপিআইতে এখন যে 20 জন সাংসদ জয়েন করেছেন তার মধ্যে আমার কাছে কানাঘুষো খবর আসছে যে একজন বর্ষিয়ান সাংসদ, প্রাক্তন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ এখন এনসিপির সাংসদ। এনসিপি কিন্তু এখন ভারতবর্ষের সংসদের 3য় বৃহত্তম দল, তো তাকে হয়তো কেন্দ্রীয় মন্ত্রীও করা হবে, আর যদি বিজেপির মুড খুব ভালো থাকে তাহলে আরেকজনকেও করা হতে পারে। এনডিএকে সরাসরি তারা সাপোর্ট করছে, এবং এই যে যাদেরকে আমরা দেখছিলাম সায়নী ঘোষ থেকে শুরু করে দেব বা আরও যে সকল নাম, রচনা ব্যানার্জি, যারা একেবারে প্রথম থেকে কেন্দ্রবিন্দু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘুরছিলেন, এমনকি সায়নীকে অনেকে বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডুপ্লিকেট, তিনি সাজার চেষ্টা, হঠাৎ করে জিন্স পরে বেরিয়ে গেলেন, মানে একেবারে ভোল বদল হয়ে গেল। দেখুন, একটা কথা আপনাকে বুঝতে হবে যে আপনি যদি কলকাতার কোনো মলে যান, ধরুন কোয়েস্ট মলে গেলেন, এবার সেখানে আপনি গিয়ে নাইকির দোকানে বা অ্যাডিডাসের দোকানে একটা গেঞ্জি কিনবেন, আপনার দেখবেন 3000 3,500 দাম পড়ে যাবে, এবং সেই গেঞ্জিটাই হুবহু আপনি যদি ফ্যান্সি মার্কেটে চলে যান আপনি সেটা 300 টাকায় পাবেন। তো কপি করা মানে তো আর অরিজিনাল, ফার্স্ট কপি কখনো অরিজিনাল হতে পারে না। আজকে সায়নীর কোনো আমি দোষ দেখি না, কিন্তু হঠাৎ করেও কেন সাদা শাড়ি আর সাদা চটি পরতে গেল, এটা আমার বোঝার ঊর্ধ্বে। সায়নী এসএফআই করতো, ওকে অভিষেক ব্যানার্জি নিয়ে এসে যুব সভাপতি করলো। মানে আমরা যখন রাজনীতি শুরু করি, আমি তো যুব দিয়ে শুরু করি কারণ আমার পড়াশোনা কলকাতার বাইরে, তখন আমার যুব সভাপতি ছিল বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তারপরে অল্প সময়ের জন্য সৌমিত্র খাঁ, তারপর অভিষেক ব্যানার্জি, ওই অবধি ঠিক ছিল। হঠাৎ তারপরে কোথার থেকে সায়নী এসে হয়ে গেল যুব সভাপতি, এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে লোকসভার টিকিট দেন যাদবপুরে। তো সায়নীর দোষ কী? ওকে নেতারাই তো নেতা বানিয়েছে, ও তো তৃণমূল রাজনীতি করেনি। তৃণমূল যুবনেত্রী হওয়ার পর তৃণমূলের রাজনীতি করেছে। তো সায়নীর আমি সেইভাবে দোষ দেখি না। শুধু একটাই কথা, যে যখন মা তুমি জিন্সই পরবে বা জিন্সই পরতে, তুমি সিনেমা জগতে একজন প্রতিষ্ঠিত শিল্পী, তোমার আগেও ববকাট চুল ছিল, তো হঠাৎ করে সাদা শাড়ি আর হাওয়াই চটি পরার কি দরকার পড়লো? মমতা ব্যানার্জি সাজার কি দরকার পড়লো? আমি তো আরও খুব ভালো গান গায়, গান টান গাইতো, প্রচারে টোচারে গিয়ে সেটা অবধিও ঠিক ছিল। সাদা শাড়ি আর হাওয়াই চটি কেন পড়তে গেল আমি বুঝতে পারি না। সাক্ষাৎকারে সায়নী ঘোষ বলেছিলেন যে আমি তো যে দলকে পছন্দ করি তার মতো দেখতে, নেত্রীর মতো যদি আমি দেখতে হয় সেটাই তো স্বাভাবিক, আমি তো নরেন্দ্র মোদী বা অমিত শাহের মতো দেখতে হব না। এবার কি বলবেন সায়নী ঘোষ? তাহলে এবার ওই নরেন্দ্র মোদীর মতো নেহেরু জ্যাকেট, পাঞ্জাবি আর পায়জামা পরা শুরু করুক, পারলে চাপ দাড়িও রেখে নিক। আর কি বলবো? আর এই কথার উত্তরটা কি হতে পারে বলো তো? আমার কথা হচ্ছে যে তোমার যদি নিজের মধ্যে রাজনৈতিক দক্ষতা থাকে, তুমি যদি রাজনীতি বোঝো, তুমি যদি রাজনীতির ছেলে বা মেয়ে হও, তাহলে তোমার কাউকে কপি করার দরকার কি? আজকে ভবিষ্যতে যদি, কথার কথা বলছি, যদি আমাকে বিজেপি কাজ করার সুযোগ দেয়, আমি কি এখন দাড়ি কেটে শুভেন্দু দাস সাজার চেষ্টা করব? বা আমাকে যদি কংগ্রেস কাজ করার সুযোগ দেয়, তাহলে আমি এই শার্ট আর জিন্সের প্যান্ট ছেড়ে দিয়ে খাকি প্যান্ট আর হোয়াইট টি শার্ট পরে রাহুল গান্ধী সাজা শুরু করব? তাতে কি আমি বেশি রাজনীতিবিদ হয়ে যাব? এগুলো খুব স্থূল রাজনীতি। আমার মনে হয় সিরিয়াস পলিটিশিয়ানরা এইসব কখনো করে না বা করবে না। আর তুমি তোমার প্রশ্নের প্রথমে আরও 2-3 জনের নাম নিয়েছিলে। তৃণমূল যে শেষ হয়ে গেছে তার পেছনে অনেক কারণ আছে। তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে এই মমতাদির এই গায়ক গায়িকা নায়ক নায়িকাকে এমপি এমএলএ করে দেওয়া। হ্যাঁ, কি দরকার? এমনিতেই তো সেলিব্রিটিরা সুখের পায়রা, তো এখন পাশে গেলে কি করে হবে? তাহলে সিনেমাগুলো আসবে না তো। তাদের আমি দোষ দেখি না। রুলিং পার্টির সাথে না থাকলে তোমার সিনেমা করতে, তোমার সিনেমা লঞ্চ করতে, এগুলো সবকটাতে তো পরপর বাধা পেতে হবে। তারা মমতাদি যখন ক্ষমতায় ছিলেন, মমতাদি মুখ্যমন্ত্রী ছিলেন, মমতাদি পছন্দ করতেন এই রূপালী পর্দার মানুষগুলোকে, তারা মমতাদির পাশে থেকে তাদের আখের গুছিয়েছে। এখন মমতাদির পাশে থাকলে তাদের ক্ষতি হয়ে যাবে। মানুষ মাত্রই তার ভালোটা বোঝে। আমি তাদের দোষ দেখছি না, তাদের আমি কোনো দোষ দিচ্ছি না। দোষ, আমি যদি দায় দিতে হয় কাউকে, তাহলে দায় দিদিকে নিতে হবে। দিদির কাছে কি তৃণমূলের ছেলেপুলের অভাব ছিল? গায়ক গায়িকা, নায়ক নায়িকা, ক্রিকেটার, ফুটবলার, যে ফুটবলার পা ভেঙে 10 বছর ফুটবলে লাথি মারেনি, সেও টিকিট পেয়ে যাচ্ছে। বাকি ছেলেপুলেগুলো কি অন্যায় করেছে? এই প্রশ্নগুলো তো করতে হবে। কি দরকার? কোনো দরকার তো ছিল না। ঋজু, আরও একটা বিষয় আমরা দেখছি যে আমরা জানি কাজরি বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের স্ত্রী, কিন্তু আজকে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমরা কলকাতা কর্পোরেশনে যেভাবে দেখলাম, তাতে মনে হচ্ছে শুভেন্দু অধিকারীর নিজের পরিবারের লোকজন। কাজরি দিকে আজকে যেভাবে, এটা তো ভাইরাল হয়েছে ভিডিওটা, যেভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে কথা বলতে বা গল্প করতে বা আলাপ আলোচনা করতে দেখলাম যা, আর কাজরিদির ওই চওড়া হাসি, মানে হাসিটা তো প্রায় কান অবধি পৌঁছে গেছে, ওইভাবে আমি কাজরিদিকে কোনোদিন মমতাদির সাথেও দেখিনি। মানে এটা আমার ব্যক্তিগত মতামত। আর তারপরে তোমার চ্যানেলে, অন্য চ্যানেলের নাম নিচ্ছি না, একটা চ্যানেলের বাইটও খুব ভাইরাল হয়েছে, যেখানে সাংবাদিক 4 বার কাজরি বৌদিকে জিজ্ঞেস করেছে বা কাজরিদিকে জিজ্ঞেস করেছে যে আপনি কোন দল করেন। সে নিজের দলের নামটা পর্যন্ত বলেননি 4 বার প্রশ্নের উত্তরে। আমার আর এর বাইরে আমার কি বলার আছে? আমি 9 তারিখ যখন মুখ খুলেছিলাম, বিজেপির কর্মী সমর্থকরা আমাকে উদম গালাগাল দিয়েছিল, তাদেরটা আমি বুঝতে পারলাম, কারণ আমি তৃণমূলের মুখপাত্র ছিলাম। আমি তৃণমূল বিজেপির নেতৃত্বকে এবং বিজেপির দলটাকে যতটা পর্যন্ত যাওয়া সম্ভব আমি অ্যাটাক করেছি। তৃণমূলের ছেলেপুলেরা আমায় কীভাবে গালাগাল, যারা রাস্তায় দাঁড়িয়ে থাকতো 1 ঘন্টা ধরে আমার সাথে সেলফি তোলার জন্য, তারা ফেসবুকে এসে তুই তোকারি উল্টোপাল্টা কথা বলেছে। আজকে কাকে বলবে? কতজনকে বলবে? আমাকে 6 বছরের জন্য তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করেছে তো,
1.5 মাসও হয়নি, পার্টিটা সাইনবোর্ড হয়ে গেছে। আর আমি যে কথাগুলো বলেছিলাম তোমার বাংলা হান্টের পর্দায়, আজকে সেগুলো লাইন বাই লাইন সাংসদ বিধায়করা বলছে। তো আমার আর প্রমাণ করার কিছু নেই। দাদা, একটা বিষয় যেখানে আমরা দেখছি যে কুণাল ঘোষকেও আজকে ডিম ছোড়া হলো। রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একের পর এক নেতা, মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী যারা ছিলেন, প্রত্যেককে ডিম ছোড়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে থেকে কুণাল ঘোষকে এইভাবে ডিম ছোড়া হলো, কীভাবে দেখছেন? আমি এই পার্টিকুলার ইনসিডেন্টটার কঠোর থেকে কঠোর ভাষায় নিন্দা করছি। আর আমি তোমার এই বাংলা হান্ট চ্যানেলের মাধ্যমে আমি বাংলার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আজকে কুণাল ঘোষ একজন জেতা বিধায়ক। তিনি গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে একটি বৈঠকে। মুখ্যমন্ত্রী জেড ক্যাটাগরি প্রোটেক্টি, তার বাড়ির বাইরে সমাজ মাধ্যমকে ইন্টারভিউ দেওয়ার সময় তার উপরে এই আক্রমণ হয়, ডিম ছোড়া হয়। এই যে কালচারটা বাংলায় শুরু হয়েছে, এটার আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব এটাকে কিন্তু একটু কঠোরভাবে ব্যবস্থা নেওয়ার জন্য। আজকে যদি কুণালবাবুর এগেনস্টে কারুর কোনো অভিযোগ থাকে, আজকে সরকার তো বিজেপির, তারা তো গিয়ে থানায় কমপ্লেন করতে পারে, থানা আইনগতভাবে ব্যবস্থা নেবে। কিন্তু একজন জেতা বিধায়ক প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে সংবাদ মাধ্যমকে তার প্রতিক্রিয়া দিচ্ছেন ডিম ছুঁড়ে মারা, এটা কোনো রাজনৈতিক শিষ্টাচার হতে পারে না। আর আমার দৃঢ় বিশ্বাস বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটার প্রশ্রয় দেবেন না বা এটার প্রশ্রয় দেন না। কারণ আমি জানি শুভেন্দুদার পলিটিক্যাল স্টেচার এবং শ্রমিকদার পলিটিক্যাল স্টেচার আমি জানি। আমার দৃঢ় বিশ্বাস তারাও এটাকে সমর্থন করে না। এটা যারা করছে তারা হচ্ছে ওই একদম লোয়ার লেভেলের কিছু বিজেপির কর্মী, যারা এগুলো করে বিজেপির নেতাদের কাছে একটু ভালো সাজার চেষ্টা করছে। দেখো কুণাল ঘোষকে আমি ডিম মেরেছি, যদি একটা কোনো যুব বা ছাত্রতে পদ পাওয়া যায়। এইগুলোকে আমি অনুরোধ করব বাংলার মুখ্যমন্ত্রীকে এবং রাজ্য বিজেপির সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্যকে যে এইগুলোকে একটু কঠোর হাতে ব্যবস্থা নেওয়ার জন্য। কারণ এটা তো হতে পারে না। যারা অপরাধ করেছে তারা গ্রেফতার হবে, তারা জেল খাটবে, তাদের যদি মানুষ ঘিরে ধরে তাদেরকে তারা কান ধরে উঠবোস করলো সেই অবধি ঠিক আছে। কিন্তু এইভাবে হঠাৎ করে এটা 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 কিন্তু বাংলার রাজনীতির যে শিষ্টাচার বা কালচার তার সাথে যায় না। কারণ এটা যদি একটা প্রিসিডেন্স সেট করে নেয়, আমি ধরে নিচ্ছি বিজেপি আরও 20 বছর 25 বছর বাংলায় থাকবে, কিন্তু প্রকৃতির নিয়মে তো বদল আছেই। 34 বছর পরে বামেদের বদল হয়েছিল, 15 বছর বাদে তৃণমূলের বদল হয়েছে, 20, 25, 30 বছর বাদে বিজেপিরও বদল হতে পারে। তখন বিজেপির নেতাদের ওপরে কি এইগুলো হবে? এটা তো একটা বেঞ্চমার্ক সেট করে দিচ্ছে। এটা কখনো রাজনীতি হতে পারে না। এটা আমার ব্যক্তিগত মতামত। একটানা অভিষেক হাজিরা দিতে বলা হচ্ছে। গতকাল দেখলাম আমরা সিআইডি দপ্তরে গেছিলাম, আজকে ইডি, আবারও আগামীকাল সিআইডি দপ্তরে। এই যে পরপর লাগাতার এই যে অভিযান চলছে, হাজিরা দিতে বলা হচ্ছে, কিভাবে দেখছেন? আমি এর ব্যাপারে আমার একটা ক্লিয়ার বক্তব্য আছে। ক্লিয়ার বক্তব্য হচ্ছে যে বহুদিন ধরে কয়লা কাণ্ডের অভিষেক ব্যানার্জির নাম এসছে, গরু পাচার কাণ্ডে অভিষেক ব্যানার্জির নাম এসছে, বালি পাচার কাণ্ডে অভিষেক ব্যানার্জির নাম এসছে, শিক্ষক দুর্নীতিতে অভিষেক ব্যানার্জির নাম এসছে, বিধায়কদের সই জাল করাতে অভিষেক ব্যানার্জির নাম এসছে, উস্কানিমূলক ভাষণে অভিষেক ব্যানার্জির নাম এসছে। শুধু তাই নয়, বহু বাংলার থানায় এখন কোথাও বিষ্ণুপুর থানায় ওনার নামে 250 কোটি টাকার একটা এফআইআর হচ্ছে, কোথাও অন্য জায়গায় এফআইআর হচ্ছে, শালবনী ইত্যাদি জায়গায় হচ্ছে, এবং তদন্তের স্বার্থে তাকে ডাকা হচ্ছে, তিনি যাচ্ছেন। আমি বাংলা হান্টের মাধ্যমে আমি এটা পরিষ্কার বলতে চাই যে ইডি, সিবিআই, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, আপনারা তদন্ত করছেন, 100% করুন। দরকার পড়লে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 550 বার ডাকুন, সপ্তাহে প্রতিদিন ডাকুন, কিন্তু প্রমাণ জোগাড় করে পদক্ষেপ নিতে হবে। যদি আপনাদের কাছে সঠিক প্রমাণ থাকে অ্যারেস্ট করুন। কেন এই কথাটা বলছি? কারণ যদি এত তদন্ত, এত হাজিরার পরে আগামী 2 মাস বা 3 মাস বাদে যদি অভিষেক ব্যানার্জি অ্যারেস্ট না হয়, তাহলে মানুষ, সাধারণ বাংলার মানুষ দুটো কথা বলবে: দিল্লিতে খেলা হয়ে গেছে, আর নইলে বলবে প্রতিহিংসার রাজনীতি করা হয়েছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। তদন্ত করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যাতে গ্রেফতার করা হয়, তদন্ত করে তথ্য প্রমাণ জোগাড় করে ইতিবাচক পদক্ষেপ নিন। যদি পদক্ষেপ নিতে না পারে, আবারও বোঝো, ধরো অভিষেক ব্যানার্জিকে আগামী 2 মাস সপ্তাহে 5 দিন করে
ইডি, সিবিআই, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ হাজিরা দিতে ডাকলো, কিন্তু তারপরে তাকে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারলো না, তিনি অ্যারেস্ট হলেন না। সাধারণ বাংলার মানুষ কি বলবে? যে হয় দিল্লিতে সেটিং হয়ে গেছে, আর নইলে বলবে নতুন সরকার এসে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রতিহিংসা রাজনীতি করেছে, তাই তো বলবে। আজকে যদি উনি অভিষেক ব্যানার্জি না হতেন, সাংসদ না হতেন, যে যে মামলায় ওনাকে ডাকা হচ্ছে, যদি সেই মামলাগুলোয় রিজু দত্ত বা তোমার শোভনের নাম থাকতো, আমরা তো এতক্ষণে পিসি হয়ে জেসি হয়ে প্রেসিডেন্সি জেলে চলে যেতাম, তাই তো। তো তাহলে পদক্ষেপ নিতে বলবো। যদি পদক্ষেপ নিতে না পারেন, তাহলে এই রেগুলার সামানের নাটকটা করে লাভ নেই, কারণ মানুষ কিন্তু দেখছে। আর তারপরে যদি আপনারা অ্যারেস্ট না করতে পারেন, বাংলার মানুষই বলবে ও দিল্লিতে সেটিং হয়ে গেছে, আর নইলে বলবে ও যেহেতু তৃণমূল করে, বিজেপি এসছে প্রতিহিংসা রাজনীতি করে ওকে হ্যারাস করছে, এইটাই বলবে। কিন্তু আমি মানুষের কথাটা বললাম, আমার এখন কোনো রাজনৈতিক রং নেই, আমি তৃণমূলও নয়, অন্য কোনো দলও নয়, আমি বাস্তবটা তুলে ধরছি। আর ইডি, সিবিআই, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশের কাছে যদি তথ্য প্রমাণ থাকে, অবিলম্বে কঠোর পদক্ষেপ নিন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।